আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাশিদা বেগম, সহকারী শিক্ষক, ছায়াবীথি সোসাইটি উচ্চ বিদ্যালয়। আজ আমি নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আমরা জানি আমাদের পাঠের বিষয়টি আজকে কি। আজকে পাঠের বিষয় অভাগীর স্বর্গ, লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অভাগীর স্বর্গ পাঠের মাধ্যমে তোমরা যা জানতে পারবে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে তোমরা বলতে পারবে, মায়ের প্রতি মমত্ববোধ কিভাবে দেখাতে হয় তা বলতে পারবে, গল্পটি থেকে তৎকালীন হিন্দু সমাজে উঁচু নিচু শ্রেণীর মধ্যে যে ভেদাভেদ ছিল তা ব্যাখ্যা করতে পারবে। তাহলে প্রথমে আমরা জানব লেখক পরিচিতি। লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে 15ই সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। আর্থিক সংকটের কারণে তিনি FA শ্রেণীতে পড়ার সময় তার ছাত্রজীবনের অবসান ঘটে। 1903 সালে তিনি ভাগ্যের সন্ধানে বার্মা, বর্তমানে মায়ানমার যান এবং রেঙ্গুনে অ্যাকাউন্টেন্ট জেনারেলের অফিসে কেরানি পদে চাকরি নেন। 1920 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক এবং 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হল বড়দিদি, বিরাজবউ, রামের সুমতি, দেবদাস, বিন্দুর ছেলে, মেজদিদি, বৈকুণ্ঠের উইল, শ্রীকান্ত, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন ইত্যাদি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 16ই জানুয়ারি 1938 সালে মৃত্যুবরণ করেন। আমরা এবার মূল পাঠে যাব। ঠাকুরদাস মুখুজ্জের বর্ষীয়সী স্ত্রী 7 দিনের জ্বরে মারা গেলেন। কয় দিনের জ্বরে? 7 দিনের জ্বরে। বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবারে অতিশয় সঙ্গতিপন্ন। তাহলে বৃদ্ধ মুখোপাধ্যায়ের ব্যবসা কি ছিল? ধানের। তার 4 ছেলে 3 মেয়ে। ছেলে মেয়েদের ছেলেপুলে হইয়াছে। জামাইরা, প্রতিবেশীর দল, চাকর বাকর, সে যেন একটা উৎসব বাঁধিয়া গেল। সমস্ত গ্রামের লোক ধুমধামের শবযাত্রা ভিড় করিয়া দেখিতে আসিল। প্রবল হরিধ্বনিতে প্রভাত আকাশ আলোড়িত করিয়া সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল। আর একটি প্রাণী একটু দূরে থাকিয়া এই দলে সঙ্গী হইল। সে কাঙালির মা। কাঙালির মা ছোট জাত, দুলের মেয়ে বলে কাছে যাইতে সাহস পাইল না। তফাতে একটা উঁচু ঢিপির মধ্যে দাঁড়াইয়া সমস্ত অন্ত্যেষ্টিক্রিয়া প্রথম হইতে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মিলিয়া দেখিতে লাগিল। মনে মনে বারংবার বলিতে লাগিল, ভাগ্যিমানী মা, তুমি স্বর্গে যাচ্ছ, আমাকে আশীর্বাদ করে যাও। আমিও যেন এমনই কাঙালির হাতের আগুনটুকু পাই। ছেলের হাতের আগুন, সে তো সোজা কথা নয়। কাঙালির মার জীবনের ইতিহাস ছোট, কিন্তু সেই ছোট্ট কাঙাল জীবনটুকু বিধাতার এই পরিহাসের দায় হইতে অব্যাহতি লাভ করিয়াছিল। তাহাকে জন্ম দিয়া মা মরিয়াছিল। বাপ রাগ করিয়া নাম দিল অভাগী। মা নাই, বাপ নদীতে মাছ ধরিয়া বেড়ায়। তাহার না আছে দিন, না আছে রাত। তবু যে কি করিয়া ক্ষুদ্র অভাগী একদিন কাঙালির মা হইতে বাঁচিয়া রহিল, সে এক বিস্ময়ের বস্তু। যাহার সহিত বিবাহ হইল তাহার নাম রসিক বাঘ। বাঘের অন্য বাঘিনী ছিল। ইহাকে লইয়া সে গ্রামান্তরে উঠিয়া গেল। অভাগী তাহার অভাগ্য ও শিশুপুত্র কাঙালিকে লইয়া গ্রামে পড়িয়া রহিল। তাহার সেই কাঙালি বড় হইয়া আজ 15 পা দিয়াছে। মা শশব্যস্তে ছেলের মুখে হাত চাপা দিয়া কহিল, ছি বাবা, মরা পড়ানো বলতে নেই, পাপ হয়। সতীলক্ষ্মী মা ঠাকুরন রথে করে স্বর্গে গেলেন। কাঙালি বলল, তুইও তো মা স্বর্গে যাবি। বিন্দির মা সেদিন রাখালের পিসিকে বলতেছিল, কাঙালের মার মতো সতীলক্ষ্মী আর দুলে পাড়ায় নেই। কাঙালির মা চুপ করিয়া রহিল। মা ছেলেকে 2 হাতে বুকে চাপিয়া ধরিল। কাঙালি মাদুর পাতিল, কাঁথা পাতিল। মাচার উপর হইতে ছোট বালিশটি পাড়িয়া দিয়া হাত ধরিয়া তাহাকে বিছানায় টানিয়া লইয়া যাইতে মা কহিল, কাঙালি, আজ তোর আর কাজে গিয়ে কাজ নেই। কাঙালির জ্বর বাড়িতে লাগিল।
উষ্ণ রক্তস্রোত যত দ্রুত বেগে মস্তিষ্কে বহিতে লাগিল, ততই সে যেন নব নব উপকথার ইন্দ্রজাল রচনা করিয়া চলিতে লাগিল। তাহার বিরাম নাই, বিচ্ছেদ নাই। কাঙালি ভয়ে বিস্ময়ে পুলকে সে সজরে মায়ের গলা জড়াইয়া তাহার বুকের মধ্যে যেন মিশাইয়া যাইতে চাহিল। তোর হাতের আগুন যদি পাই বাবা, বামুনমার মতো আমিও স্বর্গে যেতে পাব। মা কহিল, আর দেখ কাঙালি, তোর বাবাকে একবার ধরে আনবি, আমি যেন পায়ের ধুলো মাথায় দিয়ে আমাকে বিদায় দেন। কাঙালি চরণ বলিল, আমার বাবা? হ্যাঁ। অভাগীর জীবননাট্যের শেষ অঙ্ক পরিসমাপ্ত হইতে চলিল। বিস্তৃতি বেশি নয়, সামান্যই। বোধ করি 30টা বৎসর আজও পার হইয়াছে কি হয় নাই, শেষও হইল তেমনি সামান্যভাবে। দিন 2-3 এমনই গেল। প্রতিবেশীরা খবর পাইয়া আসিতে লাগিল। সে যে যাহা মুষ্টিযোগ জানিত, হরিণের শিং ঘষা জল, গেটে করি পুরাইয়া মধুতে মারিয়া চাটাইয়া দেওয়া ইত্যাদি অব্যর্থ ঔষধের সন্ধান দিয়া যে যাহার কাজে গেল। ছেলে মানুষ কাঙালি ব্যতিব্যস্ত হইয়া উঠিল। মা তাহাকে কাছে টানিয়া লইয়া কহিল, কবিরাজের বাড়িতে কিছু হলো না বাবা, আর ওদের ওষুধে কাজ হবে, আমি এমনি ভালো হব। গ্রামে ঈশ্বরনাপিত নারী দেখিতে জানিত। পরদিন সকালে সে হাত দেখিয়া তাহারই সম্মুখে মুখ গম্ভীর করিল, দীর্ঘশ্বাস ফেলিল এবং শেষে মাথা নাড়িয়া উঠিয়া গেল। কাঙালির মা ইহার অর্থ বুঝিল, কিন্তু সকলে চলিয়া গেলে সে ছেলেকে কহিল, এইবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা। কাকে? বাবাকে? ফেরবার পথে অমনি নাপতে বৌদির কাছ থেকে একটু আলতা চেয়ে আনিস। কাঙালি, আমার নাম করলে সে দেবে, আমাকে বড় ভালোবাসে। পরদিন সকালে রসিক দুলে সময় মতো যখন আসিয়া উপস্থিত হইল, তখন অভাগীর বড় আর জ্ঞান নেই। রসিক হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রহিল। পৃথিবীতে তাহারও পায়ের ধুলোর প্রয়োজন আছে, ইহাও কেহ নাকি চাহিতে পারে, তাহা তাহার কল্পনার অতীত। বিন্দির পিছে দাঁড়াইয়া ছিল। সে কহিল, দাও বাবা দাও একটু পায়ের ধুলো। রাখালের মা বলিল, এমন সতীলক্ষ্মী বামুন কায়েতের ঘরে না জন্মে ও আমাদের দুলের ঘরে জন্মালে কেন? সেদিন দিনের বেলাটা কাটিল, প্রথম রাত্রিটা কাটিল, কিন্তু প্রভাতের জন্য কাঙালির মা আর অপেক্ষা করিতে পারিল না। রাত্রি শেষ না হইতেই এই দুনিয়া সে ত্যাগ করিয়া গেছে। কুটির প্রাঙ্গণে একটা বেলগাছ। একটা কুড়াল চাহিয়া আনিয়া রসিক ভাগ তাহাতে ঘা দিয়াছে কি দেয় নাই। জমিদারের দারোয়ান কোথা হইতে ছুটিয়া আসিয়া তাহার গালে সশব্দে একটা চর কষাইয়া দিল। কুড়াল কাড়িয়া লইয়া কহিল, শালা, এ কি তোর বাপের গাছ যে গাছ কাটতে লেগেছিস? জমিদার স্থানীয় লোক নহে, গ্রামে তাহার একটা কাছারি আছে, গোমস্ত অধর রায় তাহার কর্তা। কাঙালি সভয়ে প্রাঙ্গণে নামিয়া দাঁড়াইয়া কহিল, আমরা দুলে। অধর কহিলেন, দুলের মরার কাঠ কি হবে শুনি? কাঙালি বলিল, মা যে আমাকে আগুন দিতে বলে গেছে। অধর কহিলেন, মাকে পোড়াবি তো গাছের দাম 5 টাকা আনগে, পারবি? অধর মুখখানা অত্যন্ত বিকৃত করিয়া কহিলেন, না তো মাকে নিয়ে নদীর চরে পুঁতে ফেলগে, যা। মুখুজ্জে বাড়িতে শ্রাদ্ধের দিন মাঝে কেবল একটা দিন মাত্র বাকি। বৃদ্ধ ঠাকুরদাস নিজে তত্ত্বাবধান করিয়া ফিরিতেছিলেন। কাঙালি আসিয়া তার সম্মুখে দাঁড়াইল, কহিল, ঠাকুরমশাই, আমার মা মরে গেছে। কাছারির ব্যাপারটা ইতিমধ্যেই মুখে মুখে প্রচারিত হইয়া পড়িয়াছিল। ভট্টাচার্য মহাশয় অদূরে বসিয়া ফর্দ করিতেছিলেন। তিনি বলিলেন, তোদের যেতে কে কবে আবার পোড়ায় রে? যা, মুখে একটু নুরো জলে দিয়ে নদীর চড়াই মাটি দেগে। মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে ব্যস্ত সমস্তভাবে এই পথে কোথায় যাইতেছিলেন।
তিনি কান খাড়া করিয়া একটু শুনিয়া কহিলেন, দেখেছেন ভট্টাচার্য মশাই, সব বেটারাই এখন বামুন কায়েত হতে চায়। বলিয়া কাজের ঝোঁকে আর কোথায় চলিয়া গেলেন। কাঙালি আর প্রার্থনা করিল না। নদীর চরে গর্ত খুঁড়িয়া অভাগীকে শোয়ান হইল। রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আঁটি জ্বালিয়া দিয়া তাহারই হাত ধরিয়া মায়ের মুখে স্পর্শ করাইয়া ফেলিয়া দিল। তারপরে সকলে মিলিয়া মাটি চাপা দিয়া কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করিয়া দিল। সবাই সকল কাজে ব্যস্ত। শুধু সেই পোড়া খড়ের আঁটি হইতে যে স্বল্প ধোঁয়াটুকু ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল, তাহারই প্রতি পলকহীন চক্ষু পাতিয়া কাঙালি ঊর্ধ্বদৃষ্টি স্তব্ধ হইয়া চাহিয়া রহিল। শিক্ষার্থী, আমি মূল পাঠের যে গুরুত্বপূর্ণ কিছু জায়গাগুলো আমি পাঠ করলাম, তোমরা আমার এই পাঠের সাথে তোমাদের মূল বইটি নিয়ে তোমরা ভালো করে এটি পড়বে, গল্পটি পড়বে। অভাগীর স্বর্গ গল্পটি সুকুমার সেন সম্পাদিত শরৎ সাহিত্য সমগ্র গ্রন্থের প্রথম খণ্ড থেকে অভাগীর স্বর্গ নামক গল্পটি সংকলন করা হয়েছে। এই গল্পতে আমরা দেখলাম যে গরিব, দুঃখী, নিচু শ্রেণীর ছেলে কাঙালি, তার মা অভাগী। প্রতিবেশী উঁচু জাতের বাড়ি গৃহকর্ত্রীর মৃত্যুর পর সৎকারের দৃশ্য দেখে অভাগীর ভেতরকার অনুভূতি প্রকাশের মাধ্যমে এই গল্প শুরু। কিন্তু শেষ পর্যন্ত এই গল্পে কি হলো, যে সামন্তবাদের নির্মম রূপ এবং নিচু শ্রেণীর হতদরিদ্র মানুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণার কারণে মৃত্যুর সময় কাঙালি তার বাবাকে হাজির করতে পারলেও কাঠের অভাবে তার মার সৎকার করতে পারেনি। এই দুঃখ, কষ্ট, যন্ত্রণায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত দরদী ভাষায় উপস্থাপন করেছেন অভাগীর স্বর্গ গল্পে। আমরা এবার গল্পের কিছু শব্দের অর্থ জানব। বর্ষীয়সী অতি বৃদ্ধ স্ত্রীবাচক শব্দ হিসেবে ব্যবহৃত। অন্তরিক্ষ আকাশ, গগন। অসন খাদ্যদ্রব্য, আহারের বস্তু। প্রসন্ন সন্তুষ্ট, খুশি। এছাড়াও মুখুর্জে মুখোপাধ্যায় পদবী। স্ব ব্যস্ত খরগোশ বা শশকের মতো ব্যস্ত। মুষ্টিযোগ টোটকা চিকিৎসা। গেটে করি কাঁটাযুক্ত শামুক জাতীয় প্রাণী। শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ আমার এই অভাগীর স্বর্গ গল্পের মূল বিষয়গুলো পাঠ শুনলে ও কিছু ছবি দেখলে। তোমরা তোমাদের পাঠ্য বইটি সামনে নিয়ে এই ক্লাসটি দেখবে, তাহলে বারবার দেখবে, তোমরা তোমাদের বিষয়টি সম্পর্কে আরো পরিষ্কার ধারণা লাভ করবে। আজকে গল্পের যে আমরা পাঠ করেছি অভাগীর স্বর্গ, তা থেকে একটি বাড়ির কাজ। তোমার পাঠ্য বইয়ের আলোকে শ্রেণী বৈষম্যের তুলনামূলক বিবরণ দাও। আমরা দেখেছি এখানে উঁচু শ্রেণী এবং সামন্তবাদের কারণেই যে নির্মম একটা যে রূপ নিচু শ্রেণীর হতদরিদ্র মানুষের সাথে, সেটা আমরা এই গল্পে দেখতে পেয়েছি। সেইটাই তোমরা তোমাদের পাঠ্য বইয়ের সাথে এবং তোমাদের নিজের মেধা দিয়ে সেটা তুলনা করে লিখবে। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই। তোমাদের সবাইকে শুভেচ্ছা। আবারও তোমাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।